সুপ্রিয় শিক্ষার্থীরা, মাইলস্টোন কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো এবং নিয়মিত আমাদের কলেজের অনলাইন ক্লাসগুলো পড়ছো। আমরা সকলেই মনে রাখব, করোনার মহামারীতে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাব না এবং যদি যাই মাস্ক পরিধান করব এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলব। বরাবরের মতো আমি শঙ্কর দাস, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের বল, সংরক্ষণ, ভরবেগের সংরক্ষণ নীতি এবং স্থিতিস্থাপক সংঘর্ষ এবং রকেটের গতি সম্পর্কিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হল বল এবং ভরবেগের পরিবর্তন, তারপরে ভরবেগের সংরক্ষণ নীতি এবং সংঘর্ষ, তারপর রকেটের গতি। যেহেতু তোমরা দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট, সুতরাং এই বিষয়গুলোর কিভাবে প্রতিপাদন হলো, এই সূত্রগুলো কিভাবে প্রতিপাদন হলো, এই মুহূর্তে আমাদের সেটা আর প্রতিপাদন করার প্রয়োজন মনে করছি না। এই বিষয়গুলোতে নিয়ে আমরা প্রয়োগ, সৃজনশীল এবং গাণিতিক সমস্যার সমাধান করব। তবে সমাধান করার আগে আমাদের জেনে নিতে হবে যে বল সম্পর্কিত সূত্রগুলো কি এবং কিভাবে আমরা বল সম্পর্কিত সূত্রগুলোর অঙ্ক করব, ভরবেগের নিত্যতা সূত্রের সংরক্ষণ নীতি এবং সংঘর্ষের সূত্রগুলো কি এবং সর্বশেষ রকেটের সূত্রগুলো কি। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা শুরুতে আজকে এই চিত্রের অনুসারে, হোয়াইট বোর্ডে বা বোর্ডে আমাদের চিত্র অনুসারে আমরা বিষয়গুলোকে আলোকপাত করি। প্রথমে দেখো, এখানে দেওয়া আছে একটি বস্তুর উপর প্রযুক্ত বল, মানে বল প্রয়োগ করার ফলে বস্তুটিকে সামনের দিকে আমরা সরাতে পারছি। আর সামনে থেকে সরাতে পারলে বস্তুর, আমরা জানি বল প্রয়োগের সাথে সাথে বস্তুর ত্বরণ হয়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি F = ma। তোমরা জানো m হলো ভর, a মানে হলো তোমার বস্তুর ত্বরণ। তারপরে সাম অফ F, অর্থাৎ সামেশন মানে একাধিক বল যদি কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয়, F1, F2 ইত্যাদি বল প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে বস্তু যদি ত্বরণ হয় তাহলে আমরা এই সূত্রটা দিতে পারি। এবার পাশে আমরা ভরবেগের ব্যাপারটা দেখাচ্ছি। এখানে ভরবেগ P সমান আমরা বলবো ভর ইন্টু বেগ। ভর মানে m, বেগ মানে v। তারপর দেখো শিক্ষার্থীরা, আমাদের ভরবেগের নিত্যতা সূত্র এবং সংঘর্ষের উপর তিনটি উদাহরণ চিত্রে দেখানো হলো। একটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং তিনটি উদাহরণ আমাদের এখানে 3 রকম। সরলরেখা বরাবর এটা একটা প্রথম বস্তু, এটা দ্বিতীয় বস্তু। সরলরেখা বরাবর সামনের দিকে অগ্রসর হচ্ছে। কোনো এক সময় বস্তুদ্বয়ের সংঘর্ষ হয় এবং বলা হচ্ছে যে সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হয়। তাহলে প্রথম কন্ডিশনটা হলো সরলরেখা বরাবর বস্তু যাচ্ছে এবং সংঘর্ষের পর মিলিত হচ্ছে। দ্বিতীয় কন্ডিশন, বস্তু দুটি, প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু পরস্পরের বিপরীত দিক থেকে সরলরেখা বরাবর এসে সংঘর্ষ হলো এবং মিলিত হয়। তার পরেরটা, বস্তু দুটি সরলরেখা বরাবর চলমান এবং কোনো এক সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বস্তু দুটি আবার আপেক্ষিক গতিতে চলমান। তার মানে আপেক্ষিক গতিতে চলমান, আপেক্ষিক গতিতে চলমান বা আপেক্ষিক গতি বিদ্যমান। তার মানে সামনে বস্তু দুটি যাচ্ছে। তাহলে এখানে ভরবেগের 3টা সূত্র আমরা দেখাবো। আর এবার সর্বশেষ আসো, এখানে আমরা এই চ্যাপ্টারের রকেটের গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস আমরা
রকেটের গতির অঙ্ক অনেকেই ভুল করে থাকি, কিছু বিষয় আছে রকেটের গতির ক্ষেত্রে। আর রকেট চলে নিউটনের তৃতীয় সূত্র থেকে। তৃতীয় সূত্র হলো F1 এবং F2 ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পরের সমান এবং বিপরীতমুখী। এই মূলনীতির ভিত্তিতে রকেট সঞ্চালিত হয়। রকেটের নির্গমন, গ্যাসের নির্গমন ভরবেগের পরিবর্তন এবং ঠিক রকেটের ভরবেগের পরিবর্তন, এই দুটি পরস্পর সমান এবং বিপরীতমুখী। সেই ক্ষেত্রে আমরা এখানে রকেটের ধাক্কা বল বের করতে পারি। ধাক্কা বল হলো F সমান ডেল ডেল টি, অর্থাৎ গ্যাস নির্গমনের হার। এখান থেকে রকেট থেকে যে গ্যাস নির্গমন হয় সেই গ্যাস নির্গমনের হার হলো ডেল এম ভাগ ডেল টি, আর ভি হলো রকেটের বেগ। তারপর এখান থেকে আবার ত্বরণ আমরা ব্যাখ্যা করতে পারি। ত্বরণ এ সমান 1 ভাগ এম। এম মানে হলো যে কোনো মুহূর্তের ত্বরণ, মানে ওই মুহূর্তের রকেটের ভর, তারপরে গ্যাস নির্গমনের হার, এবং ভি হলো আপেক্ষিক বেগ বা বেগ বলতে পারি। আবার এখানে একটি কথা আমাদের মনে রাখতে হবে যে অভিকর্ষজ ত্বরণ কোনো কোনো অঙ্কে উপেক্ষণীয় থাকে, আবার কোনো কোনো অঙ্কে আমাদের অভিকর্ষজ ত্বরণ কনসিডার করতে হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন এই ভরবেগের সূত্রের তিনটি সূত্র এবং ভরবেগের সূত্র এবং তিনটি কন্ডিশন নিয়ে কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে মিলিত অবস্থা অর্থাৎ সংঘর্ষের ক্ষেত্রে প্রথম বলছে যে বস্তু দুটি যদি মিলিত হয়, মিলিত বস্তুর বেগ আমরা কিভাবে নির্ণয় করব। মিলিত বস্তুর বেগ নির্ণয় করব ভি সমান m1 u1 m2 u2, অর্থাৎ এখানে যে ভরবেগগুলো আছে সেগুলো হলো সংঘর্ষের পূর্বের ভরবেগ, আর যেহেতু মিলিত হয়ে যাচ্ছে তাহলে এটা হলো m1 প্লাস m2 হলো মিলিত বস্তুর বেগ। এবার পরের বার আরেকটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি ভুল করি, সেই সূত্র দুটা আমরা এখন লিখব। আপেক্ষিক বেগ দেয়া না থাকলে, অর্থাৎ কোনো একটি সংঘর্ষের পর যদি বস্তু দুইটাই উভয়ই গতিশীল থাকে এবং দুইটার একটারও বেগ দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রথম বস্তুর শেষ বেগ কিভাবে বের করব। দেখো, প্রথম বস্তুর শেষ বেগ, এই সূত্রটা মনে রাখা কঠিন, এই জন্য আমি একটু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে প্রথম বস্তুর শেষ বেগ যেহেতু v1, সেই ক্ষেত্রে আমরা দেখো দুইটা ভগ্নাংশ নেব, মনে রাখার জন্য দুইটা ভগ্নাংশ নেব, এবং মিলিত বস্তুর বেগ m1 এবং m2 এবং m2 m1 এবং m2 মিলিত বস্তুর ভর, m1 এবং m2 মিলিত বস্তুর ভর, এই দুটি আমরা ভগ্নাংশে হরে লিখব। এবার যেহেতু এক নাম্বার বস্তুর শেষ বেগ, সুতরাং এখানে লিখব দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ, দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ। আর এখানে এক নাম্বার বস্তুর শেষ বেগের ক্ষেত্রে m1 মাইনাস m2 খেয়াল রাখতে হবে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখবো। আর আমরা এখানে যেহেতু u2 দিব, এখানে গুণ আকারে আমরা দিব u1। তারপরেরটা দ্বিতীয় বস্তুর শেষ বেগ, যেহেতু দ্বিতীয় বস্তুর শেষ বেগ নেব, সেই ক্ষেত্রে m1 প্লাস m2 ভরের যোগফল। এবার দ্বিতীয় বস্তুর শেষ বেগ, সুতরাং এখানে হবে প্রথম বস্তুর আদি ভরবেগ, আর m2 মাইনাস m1 দ্বিতীয় বস্তু থেকে প্রথম বস্তুর ভরের বিয়োগফল, আর এখানে u1 মানে এখানে u2। এই হলো যখন এই দুটি সূত্র হলো যখন কোনো বস্তুর সংঘর্ষের পরের শেষ বেগ দুইটার একটাও দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে অঙ্কগুলো করব। এবার আসো সর্বশেষ, একটি সংঘর্ষের পূর্ণ স্থিতিস্থাপক হওয়ার শর্ত কি আমাদের মনে রাখতে হবে। শর্ত অনেকগুলো আছে, তার মধ্যে যেগুলো মনে না রাখলে নয়, অর্থাৎ আমরা এই পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ভরবেগ সংরক্ষিত হতে হয়, অর্থাৎ অবশ্যই সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং পরের ভরবেগ সমান হতে হয়, এটা হলো প্রথম। দ্বিতীয় হলো আপেক্ষিক বেগ যদি থাকে, সংঘর্ষের পূর্বের আপেক্ষিক বেগ এবং পরের আপেক্ষিক বেগ সমান হতে হয়, অর্থাৎ পূর্বের আপেক্ষিক বেগ এবং পরের আপেক্ষিক বেগ সমান হতে হয়, এবং সংঘর্ষের পূর্বের এবং পরের মোট গতিশক্তি সমান হতে হয়। এই তিনটি শর্ত যদি পরিপূর্ণ হয় বা এই তিনটি শর্ত যদি মেনে চলে, তাহলে একটি সংঘর্ষ
পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এবারের প্রয়োগটি হলো রকেটের গতির উপর রকেটের অঙ্ক। অর্থাৎ দেখো, প্রয়োগের শুরুতে বলা হচ্ছে যে একটি রকেটের প্রাথমিক ভর 4000 কেজি। রকেট থেকে 15 কেজি পার সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ডে 15 কেজি হারে গ্যাস নির্গত হচ্ছে। গ্যাসের আপেক্ষিক বেগ এবং নির্গত গ্যাসের আপেক্ষিক বেগ বলা হচ্ছে যে 8 কিলোমিটার পার সেকেন্ড হলে 2 মিনিট পরে রকেটের ত্বরণ কত হবে। আমরা রকেটের ত্বরণ বের করবো এবং এখানে বলা হচ্ছে যে জি উপেক্ষণীয়, কোনো অঙ্কে জি এর কথা বলা থাকবে। দেখো শিক্ষার্থীরা, এই অঙ্কটাতে আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে, একটি রকেটের প্রাথমিক ভর দেওয়া আছে। এখানে প্রাথমিক ভর m0 সমান 4000 কেজি। তাহলে দেখো, ভর দেওয়ার পরে যেহেতু 2 মিনিট পরে আমাদের রকেটের ত্বরণ বের করতে বলছে, তাহলে 2 মিনিটে এই গ্যাস থেকে জ্বালানি নির্গত হয়ে গ্যাসের ভর কিছুটা কমে যাবে। সেই ভরটা আমরা বের করে নেব আগে। তাহলে নির্গত গ্যাসের ভর dm/dt, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি হারে গ্যাস নির্গত হচ্ছে তার সঙ্গে সময় গুণ করব। সময় বলা হচ্ছে যে কত মিনিট পর, 2 মিনিট পর। তাহলে 2 দিয়ে গুণ করে আমরা এটাকে মিনিট থেকে সেকেন্ডে নিয়ে দেখব যে কত গ্যাস নির্গত হয়ে গেছে। তাহলে এখানে নির্গত জ্বালানির ভর হলো 1800 কেজি, অর্থাৎ 1800 কেজি। 2 মিনিট পর ভর হবে m0 - ΔN, অর্থাৎ 4000 বিয়োগ 1800 অর্থাৎ 2200 কেজি। অর্থাৎ বর্তমানে আমরা যখন ত্বরণ বের করব সেই মুহূর্তে রকেটের ভর থাকবে 2200 কেজি। তারপরে আপেক্ষিক বেগ 8 কিলোমিটার পার সেকেন্ড, সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম। এবার আসো, আমাদের ত্বরণের সূত্র কি। ওই মুহূর্তে রকেটের ত্বরণের সূত্র দেখো, আমরা জানি ত্বরণ a সমান 1/m। ওই মুহূর্তে রকেটের ভর, তারপরে dm/dt ইন্টু vr। vr মানে হলো রকেটের আপেক্ষিক বেগ এবং 1 সেকেন্ডে কি হারে নির্গত হয়, সেটা হলো দেখো শিক্ষার্থীরা 1/2200 কেজি। তারপরে 1 সেকেন্ডে 15 কেজি পার সেকেন্ড হারে নির্গত হচ্ছে এবং সর্বশেষ 8 × 10⁻³ এটা হলো আপেক্ষিক বেগ। সব মিলিয়ে আমরা যখন ত্বরণটা বের করব, সেই ত্বরণটা আসবে 54.54 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এটা ত্বরণ বের করছি, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ছিল আমাদের রকেটের প্রয়োগ। তারপরে আমরা ভরবেগের সংরক্ষণ নীতির একটি অঙ্ক করব। চলো শিক্ষার্থী, সেই অঙ্কটা আমাদের বোর্ডের অঙ্ক এবং সেটি হবে বরিশাল বোর্ড 2019 সালের অঙ্ক। শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে তোমাদেরকে বলছিলাম যে ভরবেগের নিত্যতার সূত্র কিংবা সংঘর্ষের একটি সৃজনশীল আমরা করব। এই সৃজনশীলটি বরিশাল বোর্ড 2019 সালে বোর্ডের অঙ্ক। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে দুটি বস্তু, একটা বস্তুর ভর হলো 5 কেজি, 5 কেজি এবং 7 কেজি। বলছে যে 5 কেজি এবং 7 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড এবং 6 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের বিপরীত দিক হতে এসে তারা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর বস্তুদ্বয় একত্রে মিলিত হয়ে নির্দিষ্ট দিকে চলতে শুরু করে। তার মানে একটি সংঘর্ষ, দুটি বস্তু, একটা বস্তুর ভর 5 কেজি আর একটা বস্তুর ভর 7 কেজি এবং তারা পরস্পরের বিপরীত দিক থেকে আসে। আমরা যদি সেটা ব্যাখ্যা করি তাহলে দেখো, এখানে একটা বস্তু, এখানে আরেকটা বস্তু, এই বস্তুদ্বয়
যদি আমরা বলি যে পরস্পরের বিপরীত দিক থেকে আসে, এটা এবং এটা 1 নম্বর বস্তু এবং এটা 2 নম্বর বস্তু, পরস্পর বিপরীত দিক থেকে যদি আসে তাহলে অবশ্যই একটার বেগ আমরা মাইনাস ধরবো। প্রথম কথা দেখো, তাহলে প্রথম বস্তুর ভর এখানে 5 কেজি, দ্বিতীয় বস্তুর আদিবেগ, প্রথম বস্তুর আদিবেগ 5 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় বস্তুর ভর 7 কেজি এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ u2 -6 মিটার পার সেকেন্ড। একটা মাইনাস নেওয়ার অর্থ হলো এটা বিপরীত দিক থেকে আসছে, তাহলে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু বিপরীত দিক থেকে আসার পরে এবার মিলিত হয়, অর্থাৎ সংঘর্ষটা হওয়ার পরই মিলিত হচ্ছে। আমরা মিলিত হলে মিলিত অবস্থায় তারা যে কোনো একদিকে সঞ্চালিত বা গতিশীল থাকবে। বলছে যে মিলিত বস্তুর ভর দেওয়া আছে এবং মিলিত বস্তুর বেগ কত। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমাদের প্রথম কোশ্চেন অর্থাৎ এই সৃজনশীলের প্রথম কোশ্চেন গ, উদ্দীপকে মিলিত বস্তুর চূড়ান্ত বেগ নির্ণয় করো। তাহলে উদ্দীপকের মিলিত বস্তুর চূড়ান্ত বেগ নির্ণয় করলে আমরা ভরবেগের নিত্যতার সূত্র থেকে লিখতে পারি বস্তুর শেষ বেগ, মিলিত বস্তুর শেষ বেগ v সমান m1 u1 প্লাস m2 u2, আর নিচে হবে মিলিত বস্তুর ভর m1 প্লাস m2। এখন দেখো এখান থেকে যদি আমরা মানগুলো বসিয়ে দেই তাহলে হবে 5 × 5 প্লাস 7 × -6, আর এখানটায় হবে 12। তাহলে উপরে হবে 25 - 42, 12 যদি হয় সেই ক্ষেত্রে -1.416 মিটার পার সেকেন্ড। এটা কি প্লাস আসছে না মাইনাস আসছে? শিক্ষার্থীরা দেখো এখানে মাইনাস চলে আসছে, তার মানে আমরা এতে বুঝতে পারলাম যে মিলিত অবস্থায় বস্তুটি দ্বিতীয় বস্তুর গতির অভিমুখে সঞ্চালিত হচ্ছে। অর্থাৎ আমি যদি বলি তাহলে এখানে উত্তরে আমরা লিখতে পারি যে মিলিত বস্তুটি, উত্তরে আমরা লিখতে পারি যে এখানে আমি উত্তরে লিখতে পারি মিলিত বস্তুটি এত বেগে দ্বিতীয় বস্তুর গতির অভিমুখে চলে, দ্বিতীয় বস্তুর গতির অভিমুখে চলে, গতির অভিমুখে চলে। শিক্ষার্থীরা, আমাদের উদ্দীপকের দ্বিতীয় অংশ অর্থাৎ আমরা যদি লাস্ট কোশ্চেনটা সৃজনশীলের যে কোশ্চেনটা বিশ্লেষণধর্মী কোশ্চেনটা, সেটা হলো সংঘর্ষটি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ কিনা গাণিতিক বিশ্লেষণে মতামত দাও। তাহলে গাণিতিক বিশ্লেষণে মতামত যদি দিতে হয় তাহলে এই সংঘর্ষটা আমাদের পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ কিনা সেটা আমাদের দেখাইতে হবে। এখন প্রশ্নটা হলো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ কখন? আমরা এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি এই দুটো যদি সমান হয়, সেক্ষেত্রে এই সংঘর্ষটাকে আমরা বলবো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং পরের গতিশক্তি আমরা এখানে নির্ণয় করব। যদি নির্ণয় করার পরে যদি দেখি এই দুটি গতিশক্তি সমান হয়ে গেছে, তাহলে আমরা বলবো যে এই সংঘর্ষটি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে চলো এবার আমরা সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি নির্ণয় করি। তাহলে প্রথমে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি, সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি, দেখো এখানে আমরা দুটি বস্তুরই সরাসরি মোট গতিশক্তি নির্ণয় করব। ই কে আই মানে কাইনেটিক এনার্জি এবং আই মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তাহলে প্রথম বস্তুর গতিশক্তির সূত্র জানি হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ প্রথম বস্তুর ভর এবং আদিবেগের স্কোয়ার। তারপরে দেখো দ্বিতীয় বস্তুর ভর এবং আদিবেগের স্কোয়ার।
তাহলে এই দুটি যদি যোগ করি তাহলে সংঘর্ষের পূর্বের গতিশক্তি পাচ্ছি। তাহলে 1/2 × 5 × 5 স্কয়ার, তারপরে 1/2 × 7 × -6 হোল স্কয়ার। তাহলে এখানে আমরা যদি হিসাব করি তাহলে দুটি সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি আমাদের আসে 62.5 প্লাস 126 সমান যোগ করলে আমাদের টোটাল আদি গতিশক্তি আসে 188.5 জুল। তাহলে এখন বের হয়ে গেল আমাদের সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি। সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি আমরা পেলাম 188.5 জুল, 188.5 জুল। এবার আমরা বের করব সংঘর্ষের পরের মোট গতিশক্তি। তাহলে চলো সংঘর্ষের পরের মোট গতিশক্তি আমরা বের করি। সংঘর্ষের পরের মোট গতিশক্তি, দেখো এখানে একটা বোঝার ব্যাপার আছে। সংঘর্ষের পরের মোট গতিশক্তি মানে বস্তু দুটি মিলিত হয়ে গেছে, সেই ক্ষেত্রে সংঘর্ষের পরের মোট গতিশক্তি পাবো মিলিত বস্তু গতিশক্তি। এতে যায় আমাদের মোট ভর এবং মোট বেগের স্কয়ার। তাহলে দেখো 5 + 7 - 1.416 হোল স্কয়ার। এটি হিসাব করলে আমাদের মোট গতিশক্তি আসবে, সংঘর্ষের পরের মোট গতিশক্তি আসবে 12.1 জুল। তাহলে দেখা যাচ্ছে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি 188.5 আর পরের গতিশক্তি 12.1 জুল। তার মানে দেখা যাচ্ছে যে সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি সমান নয়। তাহলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে এই সংঘর্ষটি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ নয়। সুতরাং এটি পূর্ণ বা অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই প্রক্রিয়ায় আমরা আজকে তোমাদের আলোচনায় বা আমাদের এই আলোচনায় আমরা বল সম্পর্কিত কথা বলেছি, সেখানে প্রয়োগ না করলেও তারপরে সংঘর্ষের দুটি অঙ্ক, অর্থাৎ একটা সৃজনশীল করেছি, রকেটের অঙ্ক করেছি। তোমরা টেস্ট পেপার থেকে এই সম্পর্কিত অঙ্কগুলো করবে এবং বিষয় শিক্ষকের কাছে কোনো সৃজনশীল যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে বিষয় শিক্ষকের সঙ্গে তোমরা আলোচনা করে নেবে। আজকের মতো তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের সুস্থতা কামনা করছি।